দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুর হাটের কাছে একটি পুকুর থেকে উদ্ধার করা হয় 12 বছরের ওই শিশুর দেহ। পরিবারের অভিযোগ ছিল তাকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়েছে। ঘটনার তদন্তে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে 6 সদস্যের বিশেষ তদন্তকারী দল বা এসআইটি গঠন করা হয়। পুলিশ পরে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং গণধর্ষণ, হত্যা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রমাণ নষ্টের ধারায় মামলা যুক্ত হয়। ঘটনার ভয়াবহতা সামনে আসতেই স্থানীয় মানুষের ক্ষোভ বিস্ফোরিত হয়। রাস্তা ও রেল অবরোধ করা হয়। পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগও ওঠে। গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগও ঘটে। কিন্তু জনতার ক্ষোভ এখানেই থামেনি। ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক স্থানীয় অটোচালককে বাড়ি থেকে টেনে বার করে পিটিয়ে হত্যা করা হয়। পরিবারের দাবি, গুজব এবং মামলার অন্য এক অভিযুক্তের সঙ্গে তার পরিচিতির কারণেই তাকে নিশানা করা হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও পরে জানান, পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী গণপিটুনিতে নিহত ব্যক্তি হয়তো নির্দোষ ছিলেন। এখানেই প্রথম বড় প্রশ্ন। দেখুন, প্রথমে এই একরত্তি বাচ্চা মেয়েটিকে যেভাবে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে নৃশংস অমানবিক খুন করা হয়েছে, তার পরিবার প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী এবং পুলিশকে সাহায্য করেছে, আমাদের কথা শুনেছে। আমরা পরিবারের প্রতি কৃতজ্ঞ। আমি প্রথম ইনসিডেন্টের দিন ফোনে কথা বলেছি, টুইসডে ফিজিক্যালি মিট করেছি ওনাদের সঙ্গে বারুইপুর এসপি অফিসে। স্পেসিফিক 4 জনের নামে ওরা অভিযোগ দিয়েছিলেন। 4 জনকেই পুলিশ খুব প্রপারলি এবং কুইকলি অ্যারেস্টেড করেছে। তারা পালিয়েও গেছিল অনেক দূরে দূরে, বসিরহাটে বাংলাদেশ বর্ডার পর্যন্ত চলে গেছিল। পুলিশ এবং এসটিএফ আমাদের বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ এবং এসটিএফ আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিজিপি প্রপারলি তারা করেছেন। দ্বিতীয় হচ্ছে ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, আমি উড়িয়ে দিচ্ছি না। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে, থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে, এবং যাদের যাদের ভিডিও ফুটেজে সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে একটা 35 বছরের অবিবাহিত যুবক ছেলেকে হাত পা বেঁধে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। সেক্ষেত্রেও আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছি। ওর বাবা মার হাতে আমরা আজকে 25 লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। পুলিশকে ধন্যবাদ, তার বড় ছেলেকে সিভিক ভলেন্টিয়ার্সে চাকরি দিয়েছেন ডিজিপি সাহেব থ্রু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। অপরাধের দ্রুত বিচার দাবি করা আর সন্দেহের ভিত্তিতে কাউকে হত্যা করা কি একই বিষয়? একটি শিশুর জন্য ন্যায় বিচার চাইতে গিয়ে যদি আরও একজন মানুষকে আইনের বাইরে গিয়ে হত্যা করা হয়, তাহলে সেই হিংসাকে কিভাবে বিচার বলা যেতে পারে? এরপর ঘটনার মোড় ঘুরে যায় আরও একবার। মামলার অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে গভীর রাতে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল অপরাধের পুনর্নির্মাণের জন্য। পুলিশের দাবি, তিনি এক কর্মকর্তার কোমর থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করেন এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। আত্মরক্ষার পুলিশ পাল্টা গুলি চালালে তার সেখানেই মৃত্যু হয়। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট নতুন কিছু প্রশ্ন তৈরি করছে আমাদের সামনে। রিপোর্ট অনুযায়ী প্রভাস মণ্ডলের শরীরের কাছ থেকে 2টি গুলি লেগেছিল এবং 2টির প্রবেশপথই ছিল পিঠের পেছন দিক থেকে। এর অর্থ কি? তিনি কি সত্যিই পুলিশের দিকে গুলি চালাচ্ছিলেন, নাকি পালিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি করা হয়েছিল? পিঠে গুলি লাগার বিষয়টি পুলিশের বক্তব্যকে হয়তো সরাসরি মিথ্যে প্রমাণ করে না। পালিয়ে যাওয়া কোনো ব্যক্তি পেছন থেকে গুলি চালাতেই পারে হয়তো, কিন্তু ঠিক কী ঘটেছিল তা নিরপেক্ষ তদন্তে প্রমাণটা খুব জরুরি। রাজ্য সরকার এখন এই পুলিশি মৃত্যু তদন্ত সিআইডি এর হাতে হস্তান্তর করেছে। পাশাপাশি বিচার বিভাগীয় তদন্তও চলছে। নিয়ম অনুযায়ী যে জেলার পুলিশ এনকাউন্টারে যুক্ত, সেই একই পুলিশ ওই মৃত্যু তদন্ত করতে পারে না। বিরোধীরা বলছে, অভিযুক্তের মৃত্যু মামলার গুরুত্বপূর্ণ তথ্য ও বৃহত্তর ষড়যন্ত্রের সূত্র হয়তো নষ্ট করে দেবে।
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ঘটনাটিকে ইউপি 2.0 বলে আক্রমণ করেছেন। কংগ্রেস ও বাম নেতৃত্ব বিচার বিভাগীয় তদন্ত এবং পুলিশি জবাবদিহির দাবি তুলেছেন বারবার। दो व्यक्ति को खाली हाथ लोकल जुआ पकड़ के जहां अपराध किए वहां ले जा रहे हैं, पुलिस को हवाले जमा कर रहे हैं, सब कुछ खुले आम स्वीकारते हैं। और वो अपराधी फिर ऐसा क्या हो गया, जब पुलिस वालों ने वहां रिकंस्ट्रक्शन करने गए, मतलब किस तरीके से घटना घटी, जांच पड़ताल करने के लिए उस मौके पे गए, और ऐसा क्या हो गए कि वो एक व्यक्ति पुलिस से रिवॉल्वर छीनने की कोशिश कर रहे हैं, गोली दाग रहे हैं, और पुलिस को खुद को बचाने के लिए गोली करने में मजबूर होने पड़ता। ये मतलब मुझे बड़ा अद्भुत लगा। এখানে একটি বিষয় খুবই পরিষ্কার করে বলে নেওয়া দরকার। একজন অভিযুক্তের আইনি অধিকারের কথা বলা মানে তার বিরুদ্ধে ওঠা ভয়ঙ্কর অভিযোগকে হালকা করার চেষ্টা একেবারেই নয়। অভিযোগ যত গুরুতর, তদন্ত তত শক্তিশালী হওয়া প্রয়োজন। কারণ অভিযুক্ত আদালত পর্যন্ত না পৌঁছালে ভুক্তভোগীর পরিবার কি পুরো সত্যটা জানতে পারবে? আর কেউ জড়িত ছিল কিনা তা কিভাবে জানা যাবে? অপরাধের উদ্দেশ্য, পরিকল্পনা ও সহযোগীদের ভূমিকা কি আদালতে প্রমাণিত হবে? এনকাউন্টার হয়তো মুহূর্তের জনরোষ শান্ত করতে পারে, কিন্তু এটি সবসময় সত্য উদ্ঘাটন করে না। বারুইপুরের ঘটনার তাই এখন 3টি পৃথক বিচারের প্রয়োজন। প্রথমত, শিশুটির ধর্ষণ ও হত্যার পূর্ণাঙ্গ একটি বিচার। দ্বিতীয়ত, গুজবের ভিত্তিতে ইন্দ্রজিৎ মণ্ডলকে গণপিটুনি দিয়ে হত্যার বিচার। এবং তৃতীয়ত, পুলিশের গুলিতে প্রভাস মণ্ডলের মৃত্যু আইনসঙ্গত ছিল কিনা তার একটি নিরপেক্ষ বিচার। এই 3টির কোনো একটিকে বাদ দিলে বিচার অসম্পূর্ণ থেকে যাবে। শুধু দ্রুত শাস্তি হলেই ন্যায় বিচার হয় না। ন্যায় বিচার তখনই হয় যখন অপরাধী প্রমাণের ভিত্তিতে শাস্তি পায়, নিরপরাধ মানুষ সুরক্ষা পায় এবং রাষ্ট্রের অস্ত্র আইনের নিয়ন্ত্রণে থাকে। দর্শকদের কাছে প্রশ্ন, আপনি কি দ্রুত প্রতিশোধ চান, নাকি এমন এক বিচার চান যেখানে শিশুটির পরিবার পুরো সত্য জানতে পারবে? বারুইপুরের ঘটনা শুধু একটি অপরাধের গল্প নয়, এটি বাংলার সমাজ, পুলিশ এবং বিচার ব্যবস্থার সামনে একটি গুরুত্বপূর্ণ এবং কঠিন পরীক্ষা। আইনের শাসন কি জনতার ক্রোধ এবং রাষ্ট্রের গুলির মাঝেও বেঁচে থাকতে পারে? এই অনেক প্রশ্ন থাকবে আমাদের আপনাদের কাছে, সেইগুলো জানান কমেন্ট বক্সে। তাছাড়া এই ধরনের আরও প্রতিবেদন দেখতে আমাদের ওয়েবসাইট banglasphere.com-কে আপনি ফলো করতে পারেন। ফেসবুকে বাংলাস্ফিয়ার এবং ইউটিউবে এই চ্যানেল দ্য বাংলাস্ফিয়ারের সাথে আপনি যুক্ত থাকতে পারেন এই ধরনের প্রতিবেদন প্রতিনিয়ত দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং খবরের মধ্যে থাকুন দ্য বাংলাস্ফিয়ারের সাথে। ধন্যবাদ।